দঙ্গস হইতে পারে, দঙ্গস হইতে পারে, এই কারণে স্লো করছে, কিন্তু ওরা তো স্লো করে নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলপি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আগেই একটা কথা বলে রাখি, এই ভিডিওটা গত কোরবানির ঈদের দিন শ্যুট করা। তো সেই দিন ভিডিও করলেও প্রচণ্ড ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারিনি। তো এতদিন দেরি করে ভিডিওটা আপলোড করার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত। তো দেখতেছেন রাজদূত প্রাইম লঞ্চ, আজকে ঈদের প্রথম দিন। তো কোরবানির ঈদের প্রথম দিনে প্রচুর যাত্রী নিয়ে ভুলারহাট ভান্ডারির উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো ওইদিকে বরিশালের লঞ্চ থাকলেও আমি আজকে রাজদূত প্রাইমকে পেয়েছি, আর এক সময়কার সবচেয়ে প্রিয় এই লঞ্চ আমার। তো আজকে এই লঞ্চেই বরিশালের উদ্দেশ্যে যাব, মানে বানারীপাড়া, ইন্দেরহাট, ভুলারহাট, ভান্ডারিয়া ওই দিকে যাবে লঞ্চটা। তো আমি ওই দিকে যাবো আজকে। তো রাজদূত প্রাইম লঞ্চে অনেক দিন পরে ওঠা, তো চলুন লঞ্চে উঠে পড়া যাক। আর এটা প্রায় আমার 4 থেকে 5 বছর পরে এই লঞ্চে উঠতেছি আমি। এই লঞ্চটা যখন রাজদূত 7 নামে ছিল তখন এই লঞ্চে আমি চলাচল করেছি অনেকবার, কিন্তু রাজদূত প্রাইম হওয়ার পরে এই লঞ্চে হয়তো 2-1 বার উঠে ঘুরে দেখেছি, কিন্তু এই লঞ্চে ভ্রমণ করা হয় নাই। তো দেখতেছেন নিচতলার যাত্রী, এবং এইখানটাতে হচ্ছে টিকিট কাটা হয়। আর ইন্টেরিয়র ডিজাইন লঞ্চটাকে একবারে ঢেলে সাজানো হয়েছে, পরিপূর্ণ ভেতরটা পরিবর্তন করা হয়েছে। তো রাজদূত 7 থাকা অবস্থায় যেরকম ছিল, কিন্তু রাজদূত প্রাইম করার পরে এটার অনেক কিছুই পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড খুবই চমৎকার ডেকোরেশন করা এই জায়গাটা। এবং আজকে ঈদের দিন, তো এখানেও তোষক বিছানো এবং বেশ কিছু যাত্রী আছে। আর এই হচ্ছে কেবিন করিডোর। আমাদের লঞ্চের পেছন দিক থেকে দেখতে পাচ্ছেন এমভি পুবালি 12, তো পটুখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে লঞ্চটা। আর ঘড়ির কাঁটায় এখন 7:30 বাজে। ইতিমধ্যে রাজদূত প্রাইম ব্যাক গিয়ার দিয়েছে, এবং পেছন দিক দিয়ে দেখতে পাচ্ছেন পুবালি 12 ভুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তো আমাদের রাজদূত প্রাইম অলরেডি ব্যাক গিয়ারে চলে গিয়েছে। তো আমার আজকে আস্তে আস্তে প্রায় 7টা ওভার হয়ে গিয়েছিল। তো সাধারণত ভুলারহাট ভান্ডারিয়ার লঞ্চ 7টার পরে সদরঘাটে থাকে না, ছেড়ে দেয়। তো তারপরে আজকে রাজদূত প্রাইম প্রায় 7:30টায় ঘাট ছেড়েছে, যার কারণে কিন্তু আমি এসে পেয়েছি লঞ্চটাকে। জানি না, হয়তো আমার জন্যই লঞ্চটা ওয়েট করতেছিল। তো অলরেডি আমরা কিন্তু ঘাট চেক করলাম। তো এখানে আর এদিকে ভায়া লঞ্চ হিসেবে আজকে বরিশাল যাবে ফারহান 7, এবং অফিসিয়াল লঞ্চ হিসেবে আওলাদ 10 আছে, এরপরে পারাবত 18 আছে, সুন্দরবন 15 আছে। তো মোট 4-5টি লঞ্চ আজকে বরিশালের উদ্দেশ্যে যাবে। তো সেগুলো ঘুরে দেখানোর সময় আমি পাই নাই। আসার 2-4 মিনিটের ভিতরেই কিন্তু রাজদূত প্রাইম ঘাট ছেড়ে দিল। এদিকে দেখতেছেন পেছন দিক থেকে দেখা যাচ্ছে পারাবত 18, সুন্দরবন 15, প্রিন্স আওলাদ 10। সম্ভবত আরও একটা লঞ্চ আছে আজকে, অ্যাডভেঞ্চার 1 যাবে সম্ভবত আরও। তো এখান থেকে দেখা যাচ্ছে না পেছন দিক থেকে। বরিশালের এই লঞ্চগুলো 9টা থেকে ছাড়া শুরু করবে, আর ওই ভায়া লঞ্চ ফারহান 7 ছাড়বে 8টায় অথবা 8:30টায়। আর এদিকে আমাদের রাজদূত প্রাইম ব্যাক গিয়ার দিয়ে সম্পূর্ণ ঘুরে গিয়েছে, এখন সোজা বরাবর টান শুরু করবে। দেখতে পাচ্ছেন এখান থেকে সদরঘাটের সৌন্দর্য। আর এদিকে তাসরিফ সিরিজের একটা লঞ্চ, সে এখানে ব্যাকআপ লঞ্চ হিসেবে অথবা পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করতেছে, ঘাটে জায়গা পাচ্ছে না আর কি। দেখেন এখান থেকে দেখা যাচ্ছে একটা নৌকা, তো মানে রাজদূত প্রাইম ফেল করার কারণে যাত্রী নিয়ে আসতেছে। আমাদের লঞ্চও অনেকটা স্লো করেছে, তো নৌকাটা আসলে যাত্রীদেরকে নিবে। আর এটা দেখতে পাচ্ছেন তাসরিফ 4 বেতুয়া চরফেশন রুটের। তো এখান থেকে দেখেন নৌকাটা কিন্তু খুব কাছাকাছি চলে আসছে। নৌকা তো না, ছোট ট্রলার। এই ট্রলারে করে যারা লঞ্চ ফেল করেছে তারা আসতেছে। তো দেখা যাক, লঞ্চের প্রোপেলার একদম থামিয়ে দিয়েছে, যার কারণে লঞ্চ কিন্তু আর সামনে আগাচ্ছে না। তো এসে পড়লো ট্রলারটা, মোটামুটি অনেকগুলো যাত্রী নিয়ে কিন্তু এসেছে। এদিকে লঞ্চের একজন স্টাফ তাদেরকে রিসিভ করার জন্য গেল। তো মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 4-5 জন যাত্রী, এরা লঞ্চ ফেল করার কারণে পরবর্তীতে এই ট্রলারটা ভাড়া করে তারা দ্রুত লঞ্চে ওঠার জন্য চলে আসছে। আর যেহেতু
হুলারহাট ভান্ডারিয়া রুটের আজকে লঞ্চ একটাই, তো যার কারণে এটা ফিল করলে কিন্তু আর কোনো তাদের ওয়ে নাই, এই জন্য তারা যেভাবেই হোক এই লঞ্চেই ওঠার চেষ্টা করতেছে। হ্যাঁ, মোটামুটি ওঠা শেষ। এখন এই ট্রলারটা কিন্তু যাত্রী থাকার কারণে নিচু ছিল, তো ফ্যান্ডারের নিচে ঢুকে গিয়ে যাত্রী উঠে পড়ার পরে আবার আটকে গিয়েছে, তো সেটাকে ঠেলা মেরে বের করতে হয়েছে। আর এদিক থেকে এমভি ক্যাপ্টেন সাবেক প্রিন্স সাকিন এটাও ছেড়ে দিয়েছে। এখন বলা যায় যে ক্যাপ্টেনের সাথে আমাদের রাজুত প্রাইমের একটা খেলা হতে পারে। খেলা হবে, আসেন ক্যাপ্টেন সাহেব। ক্যাপ্টেনও ব্যাক গিয়ার দিয়ে ঘুরতেছে। আর এদিকে আমাদের লঞ্চ অলরেডি থামিয়ে রেখেছে, এখন পর্যন্ত গতি বাড়ায় নাই, কারণ সামনের থেকে দুটি লঞ্চ আসতেছে, এদিকে ক্যাপ্টেন ঘুরতেছে। তো এখন যদি আমাদের রাজুত প্রাইম সামনের দিকে যায় তাহলে এখানে সংঘর্ষ হতে পারে, সংঘর্ষের সম্ভাবনা আছে। দেখেন রাজুত প্রাইমের পতাকা, ফারদিন শিপিং লাইন্স। তো ওই দিক থেকে দুটি লঞ্চ আসতেছে, আর ওই পাশেরটা হবে এয়ার খান 1। হ্যাঁ, ওইটা এয়ার খান 1, আর এই পাশেরটার নাম এখনও খেয়াল করিনি। তো এয়ার খান 1 গতি বাড়িয়ে ঢুকে গেল ভেতরে। আর এই লঞ্চে কালীগঞ্জ ইলিশার ব্যানার লাগানো, এটা হচ্ছে কর্ণফুলী 11। তো কর্ণফুলী 11 আস্তে আস্তে আসতেছে, কারণ এভাবে বরাবর একবারে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচার জন্য কিন্তু খুব ধীর স্থিরভাবে যার যার রুট বেছে নিচ্ছে লঞ্চগুলো। তো দেখতেছেন কর্ণফুলী 11 ঢাকা কালীগঞ্জ ইলিশা লেখা আছে, খুবই চমৎকার লাল নীল বাতি জ্বালানো। আর আস্তে আস্তে ক্যাপ্টেন কিন্তু এই দিক থেকে ফাঁকা জায়গা পেয়ে সে গতি বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তো দেখা যাক ক্যাপ্টেনের সাথে রাজুত প্রাইম পারে কিনা। এদিক থেকে আরও একটা ছোট্ট লঞ্চ ঢুকতেছে, কিউট লঞ্চ। কিউট তো বলা যায় না, পিচ্চি বললেই চলে, এটার কিউট বলা যায় না। আচ্ছা, তো ক্যাপ্টেন অলরেডি গতি বাড়ি দিয়ে সামনে এগিয়ে গেল, আর রাজুত প্রাইম এখনও কিন্তু ওইরকমভাবে গতি বাড়ায় নাই। ওদিক থেকে আরও একটা লঞ্চ ঢুকতেছে। তো এমভি অথই 1 ঢাকা দেউলা ঘোষেরহাট, এটা একদম খালি লঞ্চ দেখতে পাচ্ছেন। তো যেহেতু কোরবানির দ্বিতীয় দিন তৃতীয় দিনও অনেক যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে যায়, সেজন্য এখনও লঞ্চগুলো খালি যাত্রী নেওয়ার জন্য আসতেছে। এইদিকে এই হচ্ছে সত্তার খান 1, এমভি সত্তার খান 1। তো এই লঞ্চটাও এখানে কি করতেছে বুঝতেছি না, মানে ভাষণ দিয়ে বসে রয়েছে, হয়তো পিছনে যাবে না সামনে যাবে কোনো ঠিক নাই। হ্যাঁ, সামনের দিকেই ঢোকার সম্ভাবনা। এই দিক থেকে আরও একটা লঞ্চ। প্রথমে দেখে ফারহান সিরিজের মনে করেছিলাম, কিন্তু এটা হচ্ছে গ্লোরি অফ শ্রীনগর 7। এই লঞ্চটাও এখানে সম্ভবত পার্সিং করে রাখবে। তো বিদায় সদরঘাট, রাজুত প্রাইম আস্তে আস্তে গতি বাড়াচ্ছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম পোস্তাগোলা ব্রিজ। দেখতেছেন আমরা ব্রিজের নিচ থেকে অতিক্রম করতেছি, খুবই সুন্দর। আর এই দেখেন রাজুত প্রাইমের সাইলেন্সার ফানেল অলমোস্ট কালো ধোঁয়া মেরে চলতেছে লঞ্চটা। তো গতির তাণ্ডব দেখাচ্ছে আজকে। যেতে হবে অনেক দূর, সেই হুলারহাট ভান্ডারিয়া পর্যন্ত। তো গতি তো দিতেই হবে, স্বাভাবিক। এই লঞ্চে লাইটিং একটু কম, যার কারণে কিন্তু সব কিছু একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। আর উপর থেকেই প্রপেলার থ্রাস্ট ভালোই, বলতে গেলে খুবই ভালো। এবং এদিকে দেখেন সাইলেন্সার থেকে কিন্তু সম্পূর্ণ কালো ধোঁয়া বেরোচ্ছে। আর গতির কথা বললে খুব ভালো চালাইতেছে আপাতত। তা আমরা বর্তমানে কন্টেইনার টার্মিনাল ক্রস করতেছি, আর এই হচ্ছে ছাদের উপর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে এসি রয়েছে এবং যাবতীয় যন্ত্রাংশ। এই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ একমাত্র কন্টেইনার টার্মিনাল। এখান থেকে মানে এখানে এনে কন্টেইনার নামানো হয়। সেই মাদার ভেসেল থেকে চট্টগ্রামের যে বড় বড় জাহাজগুলো আছে বাহির থেকে, সেগুলোর থেকে ছোট লাইটার জাহাজে করে কন্টেইনার এনে এখানে নামানো হয়, যার কারণে বিষয়টা খুবই সহজে কন্টেইনারগুলো ঢাকায় নিয়ে আসা যায়। সামনে দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা রেল সেতু, এবং এই রেল সেতু ক্রস করতেছে এমভি ক্যাপ্টেন।
আমাদের থেকে অনেকটা সামনে। তারপরেও দেখা যাক কতক্ষণে ক্যাপ্টেনকে ধরতে পারি নাকি ধরতে পারবো না। যেহেতু ক্যাপ্টেন আমাদের কাছাকাছিই ছিল কিন্তু এত দূরে চলে গিয়েছে, তো সেক্ষেত্রে ক্যাপ্টেনকে না ধরার সম্ভাবনাই বেশি। তারপরেও যদি রাজদূত প্রাইম একটু খেলা দেখায়, সেটা হচ্ছে রাজদূত প্রাইমের ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ম্যাটার। এদিকে বগদাদিয়া 7 আসলো চাঁদপুর থেকে যাত্রী নিয়ে। আর চাঁদপুরের লঞ্চ মানেই একটু ভালো রকমের গতি। দেখেন লঞ্চটা কিন্তু চমৎকার গতিতে চলতেছে, কারণ ঢাকা থেকে নর্মাল গতিতে চললে চাঁদপুর যেতে প্রায় 4 ঘন্টা লাগে। তো এক্ষেত্রে যদি একটু ভালো গতিতে চালাইতে পারে তাহলে 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টার ভিতরে পৌঁছে যায়। আর এরকম সময়ে যদি পৌঁছে দিতে পারে যাত্রীদেরকে, তাহলেই কিন্তু যাত্রীরা খুব খুশি। তো সেই কারণে চাঁদপুরের লঞ্চগুলো সবসময়ই একটু গতির সাথে চলে, সেটা যাত্রী কম থাকুক বা বেশি থাকুক। বগদাদিয়া 7 যাওয়ার কারণে যে ঢেউ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আমরা মোকাবিলা করতেছি। আরে ভাই কি দেখলাম এটা, মানে পেছন থেকে আলো আসার কারণে রাজদূত প্রাইমের ছায়াটা সম্পূর্ণ এই পিলারের উপরে পড়লো এবং পুরো লঞ্চের ছায়াটা দেখা গেল। খুবই চমৎকার লাগছে আমার কাছে বিষয়টা। আপনারা যারা বিষয়টা বুঝতে পারেন নাই তারা ভিডিওটা একটু টেনে আবার দেখতে পারেন। তো আমরা অলমোস্ট রাজদূত প্রাইমের ছাদে আছি, আর উপরে চাঁদ মামাও আছে। তো রাতটা ইনশাল্লাহ ভালো কাটবে। তবে বর্তমানে আবহাওয়া হুটহাট করে বৃষ্টি নেমে যায়, তো বলতে পারি না, বৃষ্টি নেমেও যেতে পারে। বৃষ্টি না নামলে আমার সারা রাত তো ছাদেই থাকার ইচ্ছা আছে। এইদিকে একটা গ্যাসের জাহাজ। তো এই হচ্ছে ফতুল্লা টার্নিং ঘুরতেছে এমভি ক্যাপ্টেন। আর ফতুল্লা ঘাটেও বেশ কয়েকটা লঞ্চ আছে। তো দেখা যাচ্ছে এখান থেকে ফতুল্লা ঘাটে পুবালি 12 আছে, আরও একটা লঞ্চ আছে। তো পুবালি 12 তো আমাদের সাথে আমাদের একটু আগে ছেড়ে এসেছে, তো সম্ভবত পুবালি 12 আরও একটু পরে ছাড়বে। আর অলমোস্ট একটা লঞ্চ কিন্তু ছেড়ে ঘুরে গিয়েছে। তো এটা এখান থেকে বোঝা যাচ্ছে না লঞ্চটা কী লঞ্চ। কাছাকাছি গেলে হয়তো বুঝে ফেলবো, নাম স্পষ্ট হয়ে যাবে। তো ক্যাপ্টেন অলমোস্ট ফতুল্লা টার্নিং ঘুরে গিয়েছে এবং ওই লঞ্চটাও কিন্তু ব্যাক গিয়ার দিয়ে সম্পূর্ণ প্রায় ঘুরে গিয়েছে। তো দেখা যাক কাছাকাছি আসুক কি লঞ্চ। তো বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনও লাইক না করে থাকলে ভাই দ্রুত লাইক করেন, লাইকের ব্যাপারে কিপটামি করেন না। আর সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন এবং কমেন্টে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর আন্তরিকভাবে দুঃখিত, আজকের ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে, কারণ লঞ্চের লাইটিং কম। এইটা হচ্ছে প্রিন্স কামাল 1। তো এটাকে ধরার তো প্রশ্নই ওঠে না। প্রিন্স কামাল 1 হচ্ছে গতিশীল লঞ্চগুলোর মধ্যে একটা। তো মুহূর্তের মধ্যে দেখবেন আমাদেরকে তো ছেড়ে যাবেই এবং ক্যাপ্টেনকেও একদম খেয়ে দিয়ে চলে যাবে, যদি আর কি ফর্মে থাকে। হ্যাঁ, যেভাবে প্রপেলার থ্রাস্ট বাড়িয়েছে তাতে অফ ফর্মে থাকার কোনো সুযোগই নেই। তো আমরা একদম কাছাকাছি, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু টার্নিং লঞ্চগুলো ঘুরতেছে, সামনে দেখেন ক্যাপ্টেন ঘুরতেছে, এর পরপরই প্রিন্স কামাল 1 এবং এর পরপরই আমাদের রাজদূত প্রাইম। একদম 3টা লঞ্চ কাছাকাছি। কোনো একটা লঞ্চ যদি এখন হুট করে একদম গতি কমিয়ে দেয় তাহলে কিন্তু পিছনের লঞ্চ তাকে মানে সংঘর্ষ হয়ে যাবে, বাড়ি লাগিয়ে দিতে পারে। তো হ্যাঁ, আমাদের রাজদূত প্রাইম গতি কমিয়ে দিয়েছে। আর প্রিন্স কামাল 1 দেখতেছেন বনব্যাগারের মতো অবস্থা, একটা ইঞ্জিনকে খুব বেশি চালাইতেছে আর একটা ইঞ্জিনকে কম। তো বাম পাশের ইঞ্জিন বেশি চালানোর কারণে কিন্তু সে ডান দিকে ঘুরে যাচ্ছে আস্তে আস্তে। অ্যাক্সিডেন্টের আশঙ্কা আছে, এই জন্য স্লো করছে। সংঘর্ষ হইতে পারে, এই কারণে স্লো করছে, কিন্তু ওরা তো স্লো করে নাই। আমাদের রাজদূত প্রাইম অলরেডি একদম গতি কমিয়ে দিয়েছে। তো রেসিং গতির লড়াই হবে পরে, আগে নিজের সেফটি চাই। তো সেজন্য কিন্তু একটু দূরত্ব বজায় রেখে রাজদূত প্রাইম চলতেছে। ওদিকে প্রিন্স কামাল 1
অনেকটা সামনে এগিয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন কামাল এক কিন্তু আস্তে আস্তে ক্যাপ্টেনকে ওভারটেক করার জন্য বাম পাশ থেকে উঠতেছে এবং চরম গতিতে কিন্তু ক্যাপ্টেনের দিকে এগিয়ে যাচ্ছে আগ্রাসী ভূমিকায়। আর আমাদের রাজদূত প্রাইম এখন আস্তে আস্তে গতি বাড়াইলো। তো কামাল এক তো আমাদের ধরাছোঁয়ার বাহিরেই থাকবে স্বাভাবিক, কিন্তু ক্যাপ্টেনের সাথে কি হয় সেটাই হলো দেখার বিষয়। তো বন্ধুরা, প্রয়োজন মাফিক বকবক করবো, সবসময় বকবক করতে করতে আর ভালো লাগে না। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। আর যারা এখনও আপনাদের দায়িত্ব পালন করেন নাই, মানে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত করে ফেলেন। আমার দায়িত্ব আমি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, আর আপনাদের দায়িত্ব একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা। তো দায়িত্ব পালন করতে একদমই ভুলবেন না। তো দেখতে থাকুন ভিডিওটি। আর দেখতেছেন কামাল এক ফুল ফর্মে কিন্তু ক্যাপ্টেনকে ধুয়ে দিচ্ছে। এদিক থেকে দোয়েল পাখি এক লঞ্চ আসলো, মরা লঞ্চ। এই শালা আজকেও দেখতেছেন, মানে ওই বেলা 12টায় ছেড়ে আসছে আর এখন 8টা বাজে গেছে প্রায়, এখনও সদরঘাট পৌঁছতে পারে নাই। তো দর্শক, এদিকে যদি খেয়াল করেন, সামনেরটা কিন্তু প্রিন্স কামাল এক এবং এই পিছনেরটা হচ্ছে ক্যাপ্টেন। মানে অলরেডি ক্যাপ্টেনকে ধুয়ে দিয়েছে প্রিন্স কামাল এক, ওটি দিয়ে সামনে চলে গিয়েছে অনেকটা। আর প্রিন্স কামাল এক রয়েছে বাম পাশে, আর ডান পাশে দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন। তো দর্শক, আমরা এখন ধর্মগঞ্জ টার্নিংয়ে আছি। দেখতেছেন কামাল এক ক্যাপ্টেন ঘুরতেছে, আর ওই দিক থেকে আরও একটা লঞ্চ আসতেছে। তো বিপরীত দিক থেকে আসা লঞ্চটি হচ্ছে ফারহান সিরিজের। দেখতেছেন সদরঘাটের দিকে যাচ্ছে মোটামুটি গতি নিয়ে, না ভালো গতিতেই চলতেছে। এদিকে এমপি ক্যাপ্টেনকে রেখে কামাল এক অনেক সামনে চলে গেল। তো দেখতে দেখতে কিন্তু ক্যাপ্টেন প্রায় ধরাশয়ী। আমাদের রাজদূত প্রাইম ভালো গতিতে চলতেছে, যার কারণে কিন্তু ক্যাপ্টেনকে ওভারটেক দেওয়ার কাছাকাছি চলে আসছি আমরা। তো দর্শক, এখন দেখতে পাচ্ছেন ইলিশার থেকে ছেড়ে আসা গ্রিন লাইন 3 যাচ্ছে সদরঘাটের দিকে। আহারে, গ্রিন লাইনের দিয়ে যাওয়া হাদিয়া উপহারগুলো আমরা এখন উপভোগ করতেছি। গ্রিন লাইন গেলে সবাইকে একটু উপহার দিয়ে যায় ঢেউ।
আজকের আবহাওয়াটা কেমন যেন লাগতেছে, মানে কোনো বৃষ্টি নাই, আকাশে মেঘলাও নাই, কিন্তু একটা কুয়াশা কুয়াশা ভাব, যার কারণে দেখতেছেন সব কিছু ঘোলাটে। আর এই লঞ্চটার নাম বুঝতে পারলাম না, কেউ লঞ্চটার আকৃতি দেখে যদি চিনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর এই হচ্ছে গেডা রাজহংস 8 নাকি 10, ওই তো রাজহংস হবে। তো আজকে মানে নদীর আবহাওয়াটা কেমন যেন একটা ঘোলাটে ঘোলাটে ধোয়া ধোয়া হালকা কুয়াশার মতো পড়তেছে। তো যার কারণে কিন্তু একটু দূরে যদি দেখাতে চাই সেখানেই একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে, বিষয়টা খুবই জটিল। এরকম গরমের ভিতরে হয়তো বৃষ্টি হতে পারে অথবা ক্লিয়ার হবে, কিন্তু এরকম কুয়াশা কুয়াশা ভাব, এটা কিন্তু শীতকালের একটা আমেজ। এরকম গরমের মধ্যে কেন এটা হচ্ছে বুঝতে পারতেছি না। আর দেখতে দেখতে কিন্তু আমরা এমভি ক্যাপ্টেনকে একদম ওভারটেক করেই ফেলতেছি। তবে এখানে বিষয়টা হচ্ছে ক্যাপ্টেনের গতি এবং রাজদূত প্রাইমের গতি প্রায় সেম। রাজদূত প্রাইমের গতি একটু বেশি, যার কারণে ওভারটেক করতেছি আমরা, তবে খুবই আস্তে আস্তে ওভারটেকটা হচ্ছে, যার কারণে বলতে পারেন বিষয়টা একদম হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই লঞ্চের মাঝে। আমরা ছাদেই রয়েছি আর দেখতে পাচ্ছেন কিছু যাত্রীরাও ছাদে বসে এই ওভারটেকিংটা উপভোগ করতেছে। তবে একদিকে ক্যাপ্টেনও ছাড়তে নারাজ, সে কোনোভাবেই ছাড়বে না, যথেষ্ট গতিতে চলতেছে। এদিকে রাজদূত প্রাইমও ছাড়বে না, সেও ওভারটেক করেই ছাড়বে। তো হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে অনেকক্ষণ যাবৎ। তো পরবর্তীতে কতক্ষণ যাবৎ চলবে সেটাও বুঝতে পারতেছি না। একদম কাছাকাছি চলে আসছে দুইটা লঞ্চ, দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। রাজদূত প্রাইম এই ফ্লাড লাইট জ্বালিয়ে কিন্তু একটা সিগন্যাল দিল যে তুমি এত কাছে আসতেছো কেন, মাস্টার ব্রিজের দিকে লাইটের একটা সংকেত দিল। আজকে ঈদের দিন হলেও কিন্তু ঘরমুখী যাত্রীদের চাপ প্রচণ্ড। দেখতেছেন ক্যাপ্টেন লঞ্চেও প্রচুর যাত্রী এবং রাজদূত প্রাইমেও অনেক যাত্রী। আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো লঞ্চের ভিতরে কী পরিমাণ যাত্রী আছে। তো এখান থেকে ক্যাপ্টেন লঞ্চের যাত্রী দেখতে পাচ্ছেন, প্রচুর যাত্রী রয়েছে ওই লঞ্চে। এখান থেকে একটা চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে। ক্যাপ্টেন লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইডে কিন্তু নামাজের জামাত হচ্ছে। তো এশার নামাজ পড়তেছে মুসল্লিরা। অলমোস্ট ক্যাপ্টেন লঞ্চকে কিন্তু আমরা প্রায় ওভারটেক করে ফেললাম। আর এটা হচ্ছে সাবেক প্রিন্স সাকিন লঞ্চ, তো সেটাকেই এখন ক্যাপ্টেন লঞ্চ মানে এমভি ক্যাপ্টেন নামে নাম পরিবর্তন করা হয়েছে। ঢাকা নাজিরপুর লালমোহন রুটের এমভি ক্যাপ্টেন। আমাদের পেছনে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন অনেক দূরে, আর এটা এখান থেকে বোঝা যাচ্ছে যে পুয়ালি 12 হবে, যেটাকে আমরা ফতুল্লা ঘাটে রেখে এসেছিলাম এবং সেই ফতুল্লা ঘাট থেকে ছেড়ে কিন্তু আগ্রাসী গতিতে আসতেছে।
মেলা সময় লাগিয়ে ক্যাপ্টেনকে ওভারটেক করলো। তো ভিডিও করতে করতে আমি বোর হয়ে গেছি। তো পিছন থেকে পুবালি 12 আসলে আবার ভিডিও করব। আপাতত ভিডিও এখানে স্কিপ করি, আর কতক্ষণ ধরে রাখা যায়। তো দেখতেছেন পুবালি 12 কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। আর ক্যাপ্টেনকে যদি দেখাই, অনেক পেছনে পড়ে গিয়েছে। আমরা অনেকটা সময় ভিডিও অফ রেখেছিলাম। তো দেখলেন ক্যাপ্টেন লঞ্চ অনেক পিছনে, আর পুবালি 12 আমাদের একদম পাশে চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদেরকেও খেয়ে দিবে হয়তো। আর এই পটুয়াখালীর পুবালি 12 এবং প্রিন্স কামাল এক সম্পর্কে সকলেই জানেন, দুর্দান্ত গতিশীল দুইটা লঞ্চ। আর আমরা যেই জায়গাটা আছি এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজের কাছাকাছি। সামনে দেখতেছেন মুক্তারপুর ব্রিজের এই একদম নজর কাড়া একটা লাইটিং। এটা দূর থেকে দেখলেই বোঝা যায় যে সামনে মুক্তারপুর ব্রিজ। তো এই মুন্সিগঞ্জের এই ব্রিজটা আমরা অতিক্রম করব। তো আমাদের সামনের থেকে একটা লঞ্চ আসতেছে এবং সে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে ডান দিক থেকে যাওয়ার জন্য। তো ইতিমধ্যে আমাদের লঞ্চ ডান দিকে ঘুরতেছে, আর পেছন দিক থেকে তো পুবালি 12 আসতেছে। তো সামনে এটা কি লঞ্চ সেটা আপাতত বুঝতে পারতেছি না। তো এখান থেকে ফ্লাড লাইটের মাধ্যমে উভয় লঞ্চ নিজেদের গতিবিধি ঠিক করে নিল। তো আমাদের রাজদূত প্রাইম যাবে ডান দিক থেকে, আর মানে যার যার ডানে যাবে আর কি, সোজা কথায়। তো এখন আমরা মুক্তারপুর ব্রিজের নিচ থেকে অতিক্রম করতেছি। তো পানি এখন অনেক ভরা। তো দেখেন ব্রিজটা কত সুন্দর লাগে দেখতে, খুবই অসাধারণ একটা ব্রিজ। আর ওই দিক থেকে দেখতে পাচ্ছেন পুবালি 12 কিন্তু আমাদের পাশাপাশি, আমাদের ওই পাশের যেই খালি জায়গাটা আছে সেখান থেকে অতিক্রম করতেছে এবং লাইট সার্বক্ষণিকভাবে জ্বালিয়ে রেখেছে। দুর্দান্ত গতিতে এগিয়ে আসতেছে পুবালি 12। তো লঞ্চে লাইটিং ভালো থাকলে কিন্তু স্পষ্ট দেখা যায়, সেটা অন্ধকার হলেও। পুবালি 12কে দেখতে পাচ্ছেন মোটামুটি লাইটিং করা, যার কারণে কিন্তু মানে ভালো রকমের লাইটিং করা, যার কারণে কিন্তু লঞ্চটাকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। আর এই দিক থেকে কোন মাতব্বরে আসতেছে, আরে বেটা লাইটটা বন্ধ কর না, কি রে ভাই, হোয়াট, এমনি লাইট মেরে রাখলো কে সামনে? ও একটু চেতাইলো, শুভরাজ নয়, মানে কি লেগে জানি বিরক্ত হয়ে পরে আর কি এই আমাদের রাজদূত প্রাইমের মাস্টার ব্রিজের উপরে অনেকক্ষণ যাবত ফ্লাড লাইট দিয়ে রাখছে, মানে একটু রাগ ঝাড়লো আর কি। শুভরাজ নয়, যাত্রী নেওয়ার জন্য বরিশাল থেকে খালি ছেড়ে আসছে এবং আমাদের রাজদূত প্রাইমের উপরে একটু বিরক্ত হয়েছিল, যার কারণে কিন্তু অনেকক্ষণ যাবত রাজদূত প্রাইমের মাস্টার ব্রিজে সে লাইট মেরে রেখেছে। আর পুবালি 12-র ভূমিকা দেখতেছেন, আগ্রাসী ভূমিকায় এখন অবতীর্ণ হলো পুবালি 12। এই কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে একদম খেয়ে দিবে, গতি কি। আর এদিকে আমাদের রাজদূত প্রাইম কিন্তু মুন্সিগঞ্জের কাঠপট্টিতে ঘাট করবে। তো সেই ঘাট করার আগেই পুবালি 12 আমাদের ডান পাশ থেকে আমাদেরকে ওভারটেক করে যাবে, এরকম একটা টার্গেটে আসছে লঞ্চটা। আর পটুয়াখালীর লঞ্চ সাধারণত মুন্সিগঞ্জে ঘাট করে না, তো সেই হিসেবে পুবালি 12 ঘাট করবে না। ওরে টান, খাইয়ে না খেয়ে টানতেছে, কি দরকার আছে এত টান দিয়ে আমাদেরকে ওভারটেক করার? একটু আরে থোড়া ইজ্জত তো দে না। আজকে যা দেখলাম রাজদূত প্রাইমের গতিও কিন্তু খুবই প্রশংসনীয়। এখন রাজদূত প্রাইম লঞ্চের ইঞ্জিন থামিয়ে দিয়েছে
যার কারণে কিন্তু পুবালি 12কে দেখা যাচ্ছে যে খুব দ্রুত সামনে এগিয়ে গেল, অথচ এতক্ষণ রাজদূত প্রাইম গতিতে ছিল, যার কারণে পুবালি 12 আস্তে আস্তে কিন্তু সামনে আগাচ্ছিল। ইতিমধ্যে রাজদূত প্রাইম গতি একদম কমিয়ে দিয়েছে, কারণ ঘাট এসে পড়েছে। এখন একদম গতি কমিয়ে দিয়ে আস্তে আস্তে গিয়ে ঘাট করবে। আর পুবালি 12 তার গতি বহাল রেখে সে এগিয়ে যাচ্ছে পটুয়াখালীর দিকে। পুবালি 12 আমাদেরকে রেখে অনেক সামনে চলে গেল। আর দেখতে পাচ্ছেন লাইট মারা জায়গায় রয়েছে কাঠপুটি লঞ্চঘাট। তো আমরা লঞ্চঘাটে চলে আসলাম। প্রচুর পরিমাণে যাত্রী, তো বেশিরভাগ যাত্রী কিন্তু আমাদের এই রাজদূত প্রাইম লঞ্চে উঠবে এবং হুলারহাট ভান্ডারিয়া ওদিকে যে কোনো যার যার গন্তব্যে সে নেমে যাবে আর কি। তো এই লঞ্চটা অনেকগুলো ঘাট ধরে। তো আজকে ওহো, দেখতে পাচ্ছেন আমরা যেই ক্যাপ্টেনকে ওভারটেক করে রেখে এসেছিলাম, আমরা ঘাট ধরার কারণে কিন্তু সে সুযোগ পেয়ে আমাদেরকে ছেড়ে আবার সামনে এগিয়ে যাচ্ছে। তো বাই বাই ক্যাপ্টেন, সুযোগ পাইয়া কাজে লাগাও। এদিক থেকে আরও একটা লঞ্চ এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে, আর এটা হচ্ছে টিপু। তো টিপু তো বুঝলাম, কিন্তু টিপু 13 না 14 সেটাই তো বুঝতে পারতেছি না। টিপু 14ই মনে হচ্ছে। প্রচুর যাত্রী নিয়ে আর দুর্দান্ত গতিতে যাচ্ছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। তো দর্শক, টিপু 14 যাচ্ছে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ ঘাট থেকে যাত্রী যা দেখেছিলাম সব উঠতেছে আমগো লঞ্চে। মানে কিছু ওই যে হ্যাকার মানে হ্যাকার ম্যাকার সারা যারা আছে যাত্রী, অধিকাংশ উঠতেছে আমাদের এই রাজদূত প্রাইম লঞ্চে এবং এরা সবাই ওদিকেই যাবে। দেখতেছেন অনেকক্ষণ যাবত যাত্রী উঠাইতেছে, এখনও খালি উঠতেছে আর উঠতেছে। তো এমনিতেই সদরঘাট থেকে লঞ্চ ভরে আসছে, তো এই যাত্রীটা এখন উঠে কোথায় বসবে সেটাও একটা দেখার বিষয়। আর অন্যদিক থেকে দেখতে পাচ্ছেন সোনারতরী সিরিজের যে ক্যাটামেরান জাহাজটা আছে সেটা আসতেছে। এই দিক থেকে সোনারতরী 4 মুন্সিগঞ্জ কাঠপুটি ঘাটে যাত্রী উঠানোর জন্য আসছে। তো এখান থেকে যাত্রী নিয়ে চাঁদপুরে যাবে। আর আমাদের এই রাজদূত প্রাইম এটাও চাঁদপুরে ঘাট করবে। তো প্রচুর পরিমাণে যাত্রী এখান থেকে উঠেছে। এইদিকে ছাদে অনেক জায়গা খালি আছে, তারপরেও যেহেতু কুয়াশা পড়তেছে, একটা হালকা হালকা ভিজা ভিজা ভাব। তো দর্শক, আমাদের রাজদূত প্রাইম মুন্সিগঞ্জ ঘাট ছেড়ে দিল, আর অন্যদিক থেকে সোনারতরী 4 এখানে ঘাট করতেছে। তো আমরা ভিডিও অনেকটা স্কিপ করে দিয়েছিলাম। তো দেখতেছেন আমাদের লঞ্চ আগে ছেড়ে আসলেও সোনারতরী 4 কিন্তু মুন্সিগঞ্জে যাত্রী নিয়ে এরপরে ছেড়ে আমাদেরকে প্রায় ধরে ফেলেছে এবং এখনই আমাদেরকে ওভারটেক করে ফেলবে। আর যেহেতু ক্যাটামেরান বোট, যার কারণে ও গতি অনেকটা বেশি সাধারণ লঞ্চের চেয়ে। দেখতেছেন প্রচণ্ড গতি দিয়ে আসতেছে। আর আমাদের রাজদূত প্রাইমের বাম পাশের ইঞ্জিনটায় কী যেন সমস্যা হয়েছে, যার কারণে ইঞ্জিন এখন বাম পাশেরটা একদম বন্ধ, ডান পাশের ইঞ্জিন চলতেছে। তো এক ইঞ্জিনে চলার কারণে কিন্তু এমনিতেও আমাদের লঞ্চের গতি অনেকটা কম। আর সোনারতরী তো দেখতেই পারতেছেন গতির তাণ্ডব চালাচ্ছে। তো নিমিশেই আমাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছে লঞ্চটা। আমাদের থেকে অনেকটা আগে চলে যাবে চাঁদপুরে। আর আমাদের ইঞ্জিনের প্রবলেম সলভ হলে হয়তো আবার আমাদের লঞ্চ গতির সাথেই চলা শুরু করবে। তো সোনারতরীর লঞ্চ যাচ্ছে, আমরা একটু ইঞ্জিন রুমের দিকেও যাব একটু পরে। কি সমস্যা বিষয়টা একটু দেখা দরকার। দেখতেছেন প্রচণ্ড গতিতে চলতেছে। এটা বাংলাদেশের সর্বপ্রথম ক্যাটামেরান জাহাজ। গ্রিন লাইনেরও আগে এটাকে আনা হয়েছিল। প্রথমে ঈগল নামে, ঈগল সিরিজের ব্যানারে ছিল, পরবর্তীতে হাত বদল হয়েছে, এখন সোনারতরী সিরিজের ব্যানারে চলতেছে এই লঞ্চটা। তো দর্শক, আমরা ইঞ্জিন রুমে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন বাম পাশের ইঞ্জিন এখন একদম বন্ধ এবং দুইজন মিলে এখানে কাজ করতেছে। আর সমস্যা যেটা হয়েছে বুঝতে পারতেছি সেটা হচ্ছে এই যে টার্বো চার্জার আছে ইঞ্জিনের, ওই টার্বো চার্জারের কোনো একটা লিক হয়েছে অথবা
ওখান থেকে আর কি একটা প্রবলেম হয়েছে, তো এই চার্জারটাকে আবার রিপেয়ার করা হচ্ছে। আর ওই পাশের ইঞ্জিন চলতেছে মোটামুটি স্পিডে, তো এখান থেকে এই জিনিসটা ঠিক করে ফেললে এরপরে আবার লঞ্চ পুনরায় সম্পূর্ণ গতিতে চলবে। দেখতে পাচ্ছেন ডান পাশের ইঞ্জিন প্রপেলার থ্রাস্ট দেখা যাচ্ছে, কিন্তু বাম পাশেরটা একদমই নীরব, কারণ ইঞ্জিন সম্পূর্ণ বন্ধ। আর এক ইঞ্জিনে চালালে লঞ্চ, সেক্ষেত্রে এক ইঞ্জিন ফুল স্পিডেও চালানো যায় না, হালকা স্পিড কমিয়ে চালাতে হয়, অন্যথায় লঞ্চ অন্যদিকে ঘুরে যায়। এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিন সম্পূর্ণ ঘুরতেছে। আর আমরা একটু ইঞ্জিনের মিটারের দিকে দেখব। এই যে দেখেন দুইটা মিটার পাশাপাশি, তো একটাতে কিন্তু ইঞ্জিনের আরপিএম দেখা যাচ্ছে 791, 93 এরকম, মানে 790-এর কোঠায়। তো এটা হচ্ছে ডান পাশের ইঞ্জিনের মিটার। আর বাম পাশেরটা যদি দেখাই, এখানে দেখা যাচ্ছে ইউরোর, মানে ইঞ্জিন বর্তমানে একদম বন্ধ, আরপিএম তো দেখা যাবেই না স্বাভাবিক। তো আপাতত ইঞ্জিনের কাজ চলতেছে, ইঞ্জিন চালু হলে আবার লঞ্চ পুনরায় তার গতি ফিরে পাবে। এখনও দেখতেছেন কাজ চলতেছে কিন্তু চলমান, দুইজন মিলে খুব দ্রুত গতিতে কাজটা সম্পূর্ণ করতেছে। এখানে যতটুকু বুঝতে পারলাম হয়তো একটু লিক হয়ে গিয়েছে, তো সেই লিকটা ঠিক করার জন্য এখানে কাজ চলতেছে। আর রাজদূত প্রাইম লঞ্চের ইঞ্জিন হচ্ছে 6 সিলিন্ডার বিশিষ্ট 550 হর্স পাওয়ারের। আর এই ইঞ্জিন লাগানো হয়েছে প্রায় 5 বছর আগে। তো এর সম্পূর্ণ ডিটেলস আমি ভালোভাবে জানি না, এগুলো হতে পারে উইচাই ব্র্যান্ডের। দেখতেছেন এই ইঞ্জিনটার যে সমস্যা হয়েছিল সেটা অলরেডি ঠিক করে ফেলা হয়েছে এবং ইঞ্জিনটাকে স্টার্ট করে দেওয়া হয়েছে, এবং গতিও দুটো ইঞ্জিনেই সিমিলারভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখন উভয় ইঞ্জিন কিন্তু চলতেছে রাজদূত প্রাইম লঞ্চের। তো দেখতেছেন দুইজন চালক তারা এখানে পরিদর্শন করতেছে ঘুরে ফিরে। এই দুইজন লোক দুইটা ইঞ্জিন চালিয়ে থাকেন, তো একজন এই ডান পাশের ইঞ্জিনের পাওয়ার করতে গিয়েছেন, আর ইনি এখান থেকে হাতে ইশারা করতেছেন। তো এখান থেকে দেখতেছেন যে ডান পাশের ইঞ্জিনের 860 এবং বাম পাশের ইঞ্জিনেরও 860, হ্যাঁ প্রায় সিমিলার টাইপের রয়েছে উভয় ইঞ্জিনের আরপিএম। একটাতে 861 এবং একটাতে মানে ডান পাশেরটায় 861 এবং বাম পাশেরটায় রয়েছে 866-র মতো, 70-এর মতো আর কি। তো 860 এবং 870-এর কাছাকাছি রাখা হয়েছে উভয় ইঞ্জিনকে। তো এখন বর্তমানে উভয় ইঞ্জিন কিন্তু ঠিকঠাকভাবে চলতেছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ওভারটেক করার জন্য আরও একটা লঞ্চ তেলে বেগুনে জ্বলতে জ্বলতে এগিয়ে আসতেছে। আর এটা হচ্ছে এই বেতুয়া চরফ্যাশনের কর্ণফুলী 12। আর আমরা ছাদের উপরে এখনও আছি। তো দেখতেছেন আমাদের ছাদের উপরে এখনও বেশ কিছু মানুষ হাঁটাচলা করতেছে, যাত্রীরা। আর লঞ্চের ছাদে হাঁটাচলা করা, ঘোরাফেরা করার মজাই আলাদা। আর উপরে যদি চাঁদ মামা থাকে তাহলে তো কোনো কথাই নেই। তবে প্রবলেমটা হচ্ছে আজকে একটু কুয়াশা, মানে স্বাভাবিকভাবে বুঝাইতে গেলে যে পাতার উপরে যেমন হালকা শিশির পড়ে থাকে না, ওইরকম একটা অবস্থা। ছাদের পুরো ফ্লোরটাই আর কি হালকা হালকা ভিজা ভিজা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কর্ণফুলী 12। তো কর্ণফুলী 13 এবং 12 উভয় লঞ্চ দেখতে প্রায় একরকম হলেও একটা পার্থক্য আছে। কর্ণফুলী 13 লঞ্চের পেছন দিক থেকে নিচতলা থেকে 3তলা পর্যন্ত মানে আড়াআড়ি একটা লাল দাগ রয়েছে, যেটা কর্ণফুলী 12-তে নেই। এভাবেই চিনে ফেলা যায় কর্ণফুলী 12 লঞ্চকে। তো অলমোস্ট আমাদেরকে ওভারটেক করার জন্য পরিপূর্ণভাবে এগিয়ে আসতেছে এই লঞ্চটা, এবং কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ওটি দিয়ে দিবে। তো বন্ধুরা, আমাদের ভিডিও কিন্তু প্রায় 40 মিনিটের কাছাকাছি। তো 40 মিনিটের বেশি ভিডিও আমি করতে চাই না। তো লম্বা ভিডিও করলে ওটা আপলোড করতেও কষ্ট হয় এবং এটা ভেজাল আর কি। এই জন্য ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না। তো যারা যারা ভিডিওটা এখনও দেখতেছেন অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক না করে থাকলে ভাই কিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলুন। আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং আপনাদের লঞ্চ প্রিয়, ভ্রমণ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, কর্ণফুলী 12 কিন্তু প্রায় আমাদেরকে ওভারটেক করে ফেলেছে। তো ভিডিওর পার্ট 2 অতি শীঘ্রই নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেখানে থাকবে চাঁদপুর ঘাট এবং পরবর্তী বানারীপাড়া ঘাট পর্যন্ত সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। পরবর্তী মানে ভিডিওর পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে
সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।